এক মুঠো আকাশ, এক কাপ চা, কিছু গল্প আর কবিতা, এই নিয়ে আমাদের পথ চলা। কথায় ও কবিতায় এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধূমপান, মদ্যপান এবং যে কোনো ধরনের তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আজকের গল্প সিন্দুক, লেখক কিশলয় জানা। অংশগ্রহণে মৃগাঙ্ক, পার্থ, গোপালের মা অর্পিতা, বিনিতা, পাপিয়া, রুমি, রিমলি, সুকেশ দা, ইন্দ্রনীল, শিবপ্রসাদ, অলোক, মাসিমা, জয়িতা, দীপ্তর মা দেবশ্রী, দীপ্ত, তনুশ্রী। সম্পাদনা অর্পিতা দাস। সাউন্ড এবং পোস্টার ডিজাইন ইন্দ্রজিৎ। সিন্দুক। আমি বেশ বুঝতে পারছি যে আমার সময় ফুরিয়ে আসছে। লোকে আমাকে পাগল বলছে। তাদের কানাকানি, হাসাহাসি কিংবা সমবেদনার ভাষা আমার কাছে আজকাল অসহ্য লাগে। কেউ জানতে বা শুনতে চায় না, বিশ্বাস করা তো দূর। অথচ সেই শয়তান সিন্দুকটা আমার জীবন একদম ছাড়খাড় করে দিয়ে গেছে। আমার চেয়ে তার কে ভালো করে জানে। আমি অবশ্য সেই সিন্দুকটিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যাতে আর কারো আমার মতো পরিণতি না ঘটে। কিন্তু আমি জানি না এখন সিন্দুকটি কোথায়, কিভাবে তার শয়তানি খেলা দেখাচ্ছে। কিন্তু সে যতদিন থাকবে ততদিন তার সেই নোংরা বিভীষিকাময় খেলা যে খেলতেই থাকবে, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। সেই সিন্দুক চলে যাওয়ার আগে বিনিতা যার সামনে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা, এমনকি মাঝ রাতেও ঘুম ছুটে যাওয়া চোখে দেখতাম বিনিতা এক দৃষ্টিতে সিন্দুকের ডালা খুলে তাকিয়ে থাকত আর বিড়বিড় করত। ড্রয়িং রুমে নীল আলোটা জ্বলত। আমি পিছন থেকে দেখতাম বলে তার মুখ তখন দেখতে পেতাম না। গলাটা নামিয়ে অধীর আগ্রহে সে তখন সিন্দুকের বুকে প্রায় ঝুঁকে পড়েছে এবং খুঁজছে কিংবা দেখতে চেষ্টা করছে আবার কে এলো। তারা আসতো, হ্যাঁ তারা আসতো, রোজই প্রায় আসতো। বিনিতা তাদের সঙ্গে কথাও বলতো। সিন্দুকটাই ছিল তাদের আস্তানা। সিন্দুকটা যেদিন এই বাড়িতে পা রাখে সেদিন সত্যিই বুঝতে পারিনি কোন দুর্ভাগ্যের সকাল শুরু হলো আমাদের জীবনে। প্রাইভেট আইটি অফিসে কাজ করেও 3 কামরার বেশ খোলামেলা অ্যাপার্টমেন্ট কিনে ফেলেছিলাম। কাজের শেষে সেখানে পৌঁছতে বেশ সময়ই লাগত। বিরক্তিকর জ্যাম এবং ক্লান্তিকর ট্রাফিক সামলে যখন বাড়ি ঢুকতাম, ঘড়ির কাঁটা 9:30 পার করেছে। আমাদের একমাত্র মেয়ে রুনুকে ছুটির দিন ছাড়া আমি জেগে থাকা অবস্থায় খুব কম দেখতে পেতাম। কারণ সকালে আমি ঘুম থেকে ওঠার আগেই সে উঠে পড়ত এবং বিনিতা আমার ব্রেকফাস্ট টেবিলে গুছিয়ে রেখে তাকে রেডি করে বেরিয়ে পড়ত স্কুলে দিয়ে আসার জন্য। এই কমপ্লেক্সে ফ্ল্যাটটা কেনার আগেই
আমরা বুদ্ধি করে যে নামি ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চটায় তাকে ভর্তি করিয়েছিলাম, সেটা এখান থেকে বাস বা অটোয় আধ ঘন্টার পথ। এই কমপ্লেক্সটা সম্পূর্ণ হয়নি, তাই খুব কম পরিবারই এখানে এসে থাকছেন। সিন্দুকটা আসার সপ্তাহখানেক পরেই রুনুর জন্মদিন ছিল। এবার রুনুর 7ম জন্মদিন। বিনীতা প্রস্তাব দিল এবার আর আমার অফিসের বন্ধুবান্ধব নয়, কেবল যেসব বাচ্চা রুনুর সঙ্গে খেলে তাদের পরিবারের সকলকে, তার বাইরে আমাদের খুব ঘনিষ্ঠ আত্মীয় স্বজন 2-4 জন এবং কমপ্লেক্সের আরও 2-1টি পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে সব। বেশ ফর্সা, গোলগাল, হাসি খুশি মেয়ে বিনীতা। রুনু আর নতুন ফ্ল্যাটকে কিভাবে আরও সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলা যাবে সেটাই তার দিনরাতের ধ্যান জ্ঞান। সিন্দুকটার খবর বলতে গেলে আমি তাকে এনে দিয়েছিলাম। তখন বুঝিনি নিজের হাতেই আমি নিজের কবর খুঁড়ছি। আমাদের অফিসের এক সিনিয়র কলিগ সুকেশ দা, তার শ্বশুরের প্রমোটিংয়ের ব্যবসা। সুকেশদার শ্বশুর সম্প্রতি কোনো এক প্রাচীন বনেদি বংশের একখানা ছোটোখাটো প্রাসাদ কবজা করেছেন, যার মধ্যে সেকেলে আসবাবপত্রও আছে। সেই বাড়ির বেসমেন্ট ভাঙতেই নিচের একটি গুপ্ত ঘরে কিছু জরাজীর্ণ আসবাব পাওয়া গিয়েছে। হতে পারে কোনো গোপন সাধনার ঘর ছিল সেটা, কারণ সিঁদুর মাখানো একখানা ত্রিশূল এবং বহুদিনের জমাট বাঁধা হোমের ছাই ভস্য সেখানে পাওয়া গিয়েছে। এই নতুন পাওয়া আসবাবপত্রের মধ্যেই এই সিন্দুকটি ছিল। শ্বশুরমশাই নাকি খদ্দের খুঁজছেন, পেলেই সস্তায় দিয়ে দেবেন, কারণ সিন্দুকটির একদিকের কোণা ভাঙা এবং এতটাই বেঢপ যে তা সহজে বিক্রি হওয়ার নয়। হোয়াটসঅ্যাপে সুকেশদা আমাকে সিন্দুকটার ছবি পাঠিয়েছিল। দেখলাম মিশমিশে কালো সিন্দুকটার গায়ে একটি পিতলের প্লেটে কিছু লেখা ছিল, যদিও এখন আর তা পড়ার উপায় নেই, কারণ কে বা কারা যেন সেই লেখাগুলো কোনো কিছু দিয়ে ঘষে মেজে তোলার চেষ্টা করেছে এবং 90% সফলও হয়েছে। বাকি যা 2-4টি শব্দ এখনো দেখা যাচ্ছে তা যে সংস্কৃত তাতে সন্দেহ নেই, কিন্তু তাতে যে আদৌ কি লেখা ছিল কিছুই বোঝার উপায় নেই। পেতলের প্লেটটিকে ঘিরে খুব সংক্ষিপ্ত কাঠের প্যানেলিংয়ে আগেকার দিনের একটি সিংহের মতো কোনো জন্তুর মুখ খোদাই করা। আমার নিজের ওই সিন্দুকটা আদৌ পছন্দ হয়নি। বিনীতা কিন্তু উঠে পড়ে আমাকে দিয়ে তক্ষুনি সুকেশদাকে ফোন করিয়ে জানিয়ে দিল যে সে যদি একবার দেখতে পারে এবং সাধ্যের মধ্যে হয় তাহলে সে সেটা কেনার কথা ভাবতে পারে। সুকেশদার ব্যবস্থাপনায় আমরা দুজনে গিয়ে সেটা চাক্ষুষ দেখেও এলাম একদিন। বাক্সটা কালো, কুচকুচে কালো, এত কালো যে কোনো কাঠ হতে পারে তা আমার ধারণাই ছিল না। আমি প্রথমে ভেবেছিলাম রং, কিন্তু দেখলাম যেখানটা ভেঙে গিয়েছে সেই ভাঙা অংশেও কাঠের রং কালো। অদ্ভুত ব্যাপার, বাক্সটার যে কোণাটা ভাঙা সেখানে যেন কেউ প্রবল আক্রোশে ভারী কোনো জিনিস দিয়ে পিটিয়েছে, ভাঙতে চেষ্টা করেছে। এইরকম করার কোনো সঙ্গত ব্যাখ্যা যদিও আমাদের কারোর কাছে ছিল না। শোনো না, আমি ভেবেছি ওটা আমি আমাদের ড্রয়িং রুমের পশ্চিম দিকে জানলার পাশের দেয়াল ঘেঁষে রাখবো। ওর ভিতরে কিন্তু অনেক জিনিস রাখা যাবে জানো,
আর ওর উপরে মাপ মতো একটা ডিভান বানিয়ে তার উপর ঢাকা দিয়ে দিলে কিন্তু দিব্যি বসার জায়গাও হবে। আর পিছনে যদি কয়েকটা কুশান দিয়ে দেওয়া যায় না, জিনিসটা কিন্তু বেশ এলিগেন্ট লাগবে, বলো তাই না? অতএব 4,000 টাকা গাঁট গচ্চা দিয়ে সিন্দুকটা কেনা হলো। সুকেশদার প্রমোটার শ্বশুর সেটি আমার ফ্ল্যাটে কয়েকদিনের ভিতরেই পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে জানালেন। সেদিন রাতে অফিস থেকে ফিরতে রুনু দৌড়ে এলো, হাতে আইসক্রিমের কাপ। সে আইসক্রিম খেতে খেতে একটা ওয়ান্ডারফুল কিছু বাড়িতে আসার খবর দিল এবং হাত তুলে দেখালো পশ্চিমের জানালার দিকটা, যেখানে সিন্দুকটি নিরীহ দর্শন একটি আসবাব হিসেবে আশ্রয় নিয়েছে। রুনু ভীষণ উত্তেজিত। জানো বাপি, মা বলেছে ওর ওপর ডিভাইন বানিয়ে দেবে আমার বার্থডে সেলিব্রেশনের আগেই। আমি কিন্তু ওখানে বসে গেম খেলবো কিংবা স্টাডি করবো, ওর ওপরটা কিন্তু আমার। আমি মৃদু হাসলাম, তার মাথার চুল ঘেঁটে আদর করে দিলাম। তারপর বললাম, একদম রুনুবাবু, ওই সিন্দুকটি ডিভান সহ আপনার প্রপার্টি। কিন্তু অন্য দিন তো বাপি ভিড়ে আপনাকে জেগে থাকতে দেখে না। কাল কি আপনার স্কুল নেই? কিন্তু এই সিন্দুকটা আসাই স্তক ওর একেবারে উত্তেজনায় ঘুম টুম সব উড়ে গেছে। তখন বুঝিনি কি ভীষণ ভুল করেছি। কিছুদিনের মধ্যেই যে ওই সিন্দুকটা আমাদের সকলের সব হাসি মুছে দিয়ে যাবে, তা যদি জানতাম। জন্মদিনের আগের দিন রাতে বাড়ি ফিরে দেখলাম এই কদিনে একেবারে ভোল পাল্টে ফেলেছে বিনিতা। স্বল্প আসবাবপত্র দিয়ে ঘর যে কি সুন্দর সাজানো যায়, তা বিনিতার হাতের কাজ না দেখলে মালুমই হয় না। সিন্দুকটা জানালার পাশের দেওয়ালে এমনভাবে রাখল, তার উপর একটা ডিভান এবং তারও উপর সুন্দর ঝালর দেওয়া কভার। তার পাশে নিচু টেবিলে রাখা পোর্সেলিনের ফুলদানিতে গাছের ছাল, শোলা ইত্যাদি দিয়ে বানানো গুচ্ছ গুচ্ছ কৃত্রিম ফুল। সব মিলিয়ে ড্রয়িং রুমটার সৌন্দর্যেই পাল্টে গিয়েছিল। আমি মুগ্ধ না হয়ে পারিনি। জন্মদিনের আগের রাতে স্বাভাবিকভাবেই শুতে একটু দেরি হয়েছিল। রুনু আগেই ঘুমিয়ে পড়েছিল। আমি বিনিতাকেও শুয়ে পড়তে বললাম। পরের দিন তার মেলা কাজ। আমি বসে বসে কিছু বেলুন ফুলিয়ে সেগুলো সেলোটেপ দিয়ে সাজিয়ে কিছুটা কাজ এগিয়ে রাখছিলাম। তখনও পরিবেশ একেবারে শান্ত। কোথাও কোনো ঝড়ের আভাস মাত্র নেই। ঘড়িতে দেখলাম রাত 1:30 বাজতে যায়। এবার শুতে হবে ভেবে উঠে পড়লাম। রাতে ঘুমানোর আগে হাতে মুখে জল দিয়ে একটু ফ্রেশ হয়ে শুতে যাওয়া আমার ছোটবেলার অভ্যাস। আজও তাই করে আলো বন্ধ করে বিছানায় শুয়েছি। ঘুম আসছিল না। হঠাৎ মনে হলো, ওহো, মোবাইলটা ফেলে এসেছি ড্রয়িং রুমে। পাছে বিনিতা আর রুনুর ঘুম ভেঙে যায়, সেই জন্যে যত দূর সম্ভব নিঃশব্দে বেডরুমের দরজা খুলে ড্রয়িং রুমে এলাম। আলোর সুইচ বোর্ডটা অন্যদিকে। জানলা দিয়ে কমপ্লেক্সের আলোর এক ফালি এসে তেরছাভাবে পড়েছিল সিন্দুকটা যেখানে রাখা হয়েছিল সেখানে। হঠাৎ যেন দেখলাম সিন্দুকটা সেখানে নেই, বরং সেই জায়গায় অপার্থিব কোন অন্ধকার সেখানে কায়া রূপ ধরে গুঁড়ি মেরে বসে আছে। আর সেটা স্থির নয়, যেন শ্বাস প্রশ্বাস নিচ্ছে। নিতে নিতে তার কায়া দুলছিল। আমি হতবাক হয়ে গেলাম। সেই সঙ্গে তার জ্বলন্ত চোখ দুটিও দেখতে পেলাম, ক্ষুধার্ত। ঠিক শিকার ধরার আগে পশুরা যেমন ভঙ্গিতে অপেক্ষা করে সুযোগের, ঠিক তেমন।
নিমেষে ভয়ে আমার সর্বাঙ্গ অসাড় হয়ে গেল। কিভাবে যে আবার সাড় ফিরে পেয়েছিলাম তা জানি না, কিন্তু সম্ভবত মনে হয়েছিল আমাকে যেভাবেই হোক সুইচ বোর্ডের দিকে যেতে হবে এবং আলোটা জ্বালতে হবে। কিন্তু আলো জ্বালার পর আমি একেবারে বেকুব বনে গেলাম। ড্রয়িং রুমের কোথাও কোথাও অস্বাভাবিক কিচ্ছু ছিল না। সিন্দুকটা অচল অনড় হয়ে তার জায়গায় রয়েছে। জানলা দিয়ে মৃদু মৃদু হাওয়া আসায় তার উপরের সুজনি মাঝে মাঝে ফুলে ফেঁপে উঠছে, আবার নিচের পিতলের ফলকটি হালকা বেরিয়ে আছে সুজনির ঠিক নিচের দিকে। সেখানে সম্ভবত জানলার আলো ঠিকরে এসে আমার কাছে পড়েছিল। ফলে আমি ভাবছিলাম কোনো চোখ বুঝি জ্বলছে। আমি বিজ্ঞানের ছাত্র, আমি কিনা এমন অমূলক ভয় পেলাম। হাসি পেল। মোবাইলটা মেঝের ওপর পড়েছিল সিন্দুকের পাশেই, সেটা তুলে নিলাম। একটু অবাক হলাম, মোবাইলটা বরফের মতো ঠান্ডা, যেন সেটা বরফের মধ্যেই পড়েছিল। যাই হোক, আর মাথা ঘামালাম না। আলো বন্ধ করে বেডরুমে ঢোকার আগে কি এক কৌতূহলে আবার তাকালাম সিন্দুকটা যেখানে রয়েছে সেই দিকে। জানলা দিয়ে আসা আলোয় কিছু অস্বাভাবিক চোখে আমার পড়ল না। জন্মদিনের পার্টিতে সবাই মিলে খুব হইহুল্লোড় হল। রুনু আর ওর বন্ধুরা সারা সন্ধ্যা মাতিয়ে রাখল। খাবার দাবারও বেশ ভালোই ছিল। আমি ওকে একখানা ছোট সাইকেল উপহার দিলাম। অনেক দিন থেকে বায়না ধরেছিল সাইকেল শিখবে বলে। রুনু তো সাইকেল পেয়ে খুব খুশি। আমাদের পাশের ফ্ল্যাটের সত্যেনবাবু আর ওর স্ত্রী এসেছিলেন। বেশ হাসি খুশি বয়স্ক দম্পতি। একমাত্র ছেলে আমেরিকায় থাকে। তার স্ত্রী মানে মাসিমা বিনিতার হাতে হাত লাগিয়ে অতিথিদের দেখভাল করছিল। সকলেই বিনিতার গৃহসজ্জার প্রশংসা করছিলেন, আর সেই সঙ্গে আলাদা করে সিন্দুকটা। এত কম দামে এমন অ্যান্টিক পেয়ে যাওয়াটা যে কপালের জোর না থাকলে হয় না, সকলের বক্তব্য ছিল তেমনই। এমনকি আমার শালা পর্যন্ত বলল, জামাইবাবু, এসব জিনিস এখানে এখন লাখ টাকা দিলেও মিলবে না। এরকম কালো রঙের কাঠ এদেশে পাওয়া যায় বলে তো কখনো শুনিনি। কে জানে, হয়তো বিদেশ থেকেই সিন্দুকটা আনানো হয়েছিল। সত্যেনবাবু সিন্দুকে হালকা চাপড় মেরে বললেন, বেশ শক্তপোক্ত কিন্তু হয়েছে ভায়া, যাই বলো। যেই তৈরি করুক তার পছন্দ আছে। এমনিতে সাধারণ ডিজাইন, কিন্তু একবার দেখলেই কেমন চোখ আটকে যায়। হ্যাঁ। রুনুর বন্ধু অনিক, সংক্ষেপে নিক, হঠাৎ কোথা থেকে এসে একটা প্লাস্টিকের বল নিয়ে শট মেরে মেরে বারবার সিন্দুকটার গায়ে আঘাত করতে শুরু করলো। এদিকে তার মা তাকে টেনে সামলাতেই পারেন না। বিনিতা বলল, আহা রুমা, ওর মতন খেলা করুক না। সিন্দুকটা তোর কাচের তৈরি নয় যে ভেঙে যাবে, আর মানুষও নয় যে আঘাত লাগলে ব্যথা পাবে। আরে ও খেলছে, খেলতে দাও। তুমি বরং এসো, এসো তো, আমি একটু হেল্প করবে ওই প্লেটগুলো সাজাতে। এসো এসো। কিন্তু বিনিতা যে জীবনের সবচেয়ে বড় ভুল করল সেই কথা বলে, তা যদি সে জানত। পরের দিন একে রবিবার, তার উপর কাল শুতে দেরি হয়েছে। পার্টি করে সকলেই ক্লান্ত, ফলে উঠতে দেরি হলো আমার। ফ্রিজারে অনেক বেঁচে যাওয়া খাবার থাকায় সাপ্তাহান্তিক বাজারের তাগিদেও ছিল না। ফ্রেশ হয়ে এসে দেখি বিনিতা এর মধ্যেই উঠে পড়ে ঘর গোছাচ্ছে। রুনু এখনো ঘুমিয়ে। রুনুর পাওয়া গিফটগুলো একপাশে ডাঁই করা ছিল। বিনিতা বলল, এই শুনছো, একটু এদিকে আসবে? এসো তো, একটু হেল্প করো আমায়।
সিন্ধুকের ওপর থেকে ডিভানটা নামিয়ে ডালাটা খুলে দিয়ে যাও। এসো, এই গিফটগুলো আপাতত ওর মধ্যেই রেখে দিই, তারপর তুমি চা খেও, বুঝলে? আমি তার কথা মতো সুজনি সরিয়ে ডিভান নামিয়ে ডালাটা খুলে তার ভিতর এক ঝলক তাকালাম। আর তাকাতেই দ্বিতীয়বারের জন্য চমকে উঠলাম। আমার মনে হলো সিন্দুকটার যেন তল নেই, কিংবা অতল স্পর্শী অন্ধকারের মধ্যে ওর তল খুঁজে পাওয়াই ভার। ঠিক যেমন কোনো শুকিয়ে যাওয়া মৃত অন্ধকার গভীর কুয়োর উপর থেকে নিচের দিকে তাকালে যেমন তার থই খুঁজে পাওয়া যায় না, তেমন মনে হলো আমার। যেন এ সিন্ধুকের মধ্যে কোনো জিনিস রাখলে সে জিনিস যে কোথায় তলিয়ে যাবে কেউ জানে না। মাথাটা যেন ঘুরে উঠল। আমি কোনো মতে জানালার লোহার ফ্রেমটা ধরে নিজেকে সামলে নিলাম। বিনিতা নিচু হয়ে জিনিস ভরছিল। আমার এই অবস্থা তার চোখে পড়েনি। তাকে কিছু বলাও ঠিক নয়। আসলে কাল অনেক অনিয়ম হয়েছে, দেরি করে উঠেছি যদিও, তবু আরও ঘুমের প্রয়োজন ছিল বুঝতে পারছি। সেই সব কারণেই এই দৃষ্টি বিভ্রম। সিন্দুকটার দিকে আবার তাকালাম, একটু ভয়ে ভয়েই তাকালাম। দেখলাম নিতান্ত নিরীহ সিন্দুক ডালা খোলা অবস্থায় রয়েছে। তার তলও দেখতে পাওয়া যাচ্ছে। সে যে তার খেলা শুরু করতে যাচ্ছে একটু পরেই, ঘুণাক্ষরেও তা বুঝিনি তখন। ডালাটা খুলে দিয়েই আমি কিচেনে গেলাম। বিনিতাকে বললাম, আর চা খাবো না, কড়া করে এক কাপ কফি করে নিয়ে আসি, বুঝলে? কিচেনে কফি বানাচ্ছি। সবে ফুটতে থাকা জল কফির কাপে ঢেলে হাতে নিয়েছি, এমন সময় ড্রয়িং রুম থেকে বিনিতার চিৎকার ভেসে গেল। সেই সঙ্গে জিনিসপত্র পড়ে যাওয়ার আওয়াজ। আমি চমকে গেলাম। বিনিতা কোনো আরশোলা বা টিকটিকি দেখেছে নাকি? ওই দুটো জিনিস দেখলে সে যেমন আর্তনাদ করে ওঠে, এও যেন ঠিক তেমনই। কোনো মতে কফি মাগটা ডাইনিং টেবিলের উপর নামিয়ে রেখে বিনিতার কাছে গিয়ে দেখি সারা ঘরময় এক ব্যাগ গিফট ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিনিতা আতঙ্ক আর অবিশ্বাসের দৃষ্টি নিয়ে সিন্দুকটার দিকে তাকিয়ে। আমি বিনিতাকে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, এই কি হয়েছে? এমন চেঁচিয়ে উঠলে কেন? আর সিন্দুকের দিকে এমনভাবে তাকিয়ে এবার রয়েছ কেন? বিনিতা জিজ্ঞাসার কোনো জবাব না দিয়ে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আমি তার কাঁধ ধরে ঝাঁকাতে সে আমার দিকে কেমন অসহায়ের মতো তাকিয়ে বলল, মৃগয়া, মৃগয়া, তুমি কি কিছু কিছু দেখতে পাচ্ছ? ও ওই সিন্ধুকের মধ্যে দেখো, ও ওই সিন্ধুকের মধ্যে দেখো দেখো। আমি অবাক হয়ে বললাম, সিন্ধুকের মধ্যে কি? আমি দেখলাম 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 যে সিন্ধুকের মধ্যে মেসোমশাই মানে সত্যেনবাবু শুয়ে আছেন, বুকে বুকে হাত দিয়ে। আর আর মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে। তুমি দেখো না, দেখো না, ওই তো মেসোমশাই শুয়ে আছে। বলতে বলতে সে আর আমি দুজনেই সিন্ধুকের দিকে তাকিয়েছি। কিন্তু সত্যি কথা বলতে সেখানে তখন কেউই ছিল না। খাঁ খাঁ করছে সিন্ধুকের অন্দর, নিতান্ত নিরীহ আর 5টা আসবাবের মতোই। আমি বললাম, কাল যা গেছে সারাদিন, তার উপর সকাল হতে না হতেই তুমি বাড়ি গোছাতে লেগেছ। হ্যাঁ, আরে এসব ভুলভাল জিনিস তো দেখবেই। না না না, তুমি একটু খোঁজ নাও না, যাও না, দেখো না মেসোমশাই ভালো আছেন কিনা।
না হলে আমি একটুও শান্তি পাবো না। পাশের ফ্ল্যাটেই থাকেন ওরা, ফোন করার চেয়ে নিজে গিয়ে খোঁজ নেওয়াটাই ভদ্রতা। মাসিমা দরজা খুলে আমায় দেখে বললেন, আরে মৃগয়া যে, এসো 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 বাবা, ভিতরে এসো। না 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 মাসিমা, আসলে ভিতরে যাব না। আপনাদের বৌমা বলল কাল অনেক রাত হয়েছে, অনিয়ম হয়েছে, ওদের বয়স হয়েছে, দেখো কোনো অসুবিধা হয়েছে কি না, তাই ভালো কথা। মেসোমশাই কোথায়, সুস্থ আছেন তো? আমরা ঠিক আছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আমি মনে মনে নিশ্চিন্ত হয়ে বললাম, ঠিক আছে মাসিমা, আপনারা ভালো আছেন, কোনো অসুবিধা হয়নি, এতেই নিশ্চিন্ত। বিনিতা শুনে নিশ্চিন্ত হলো। যাক বাবা, আমারই ভুল, কি দেখতে কি দেখেছি। কিন্তু স্পষ্ট শুনলাম সে বিড়বিড় করে বলছে, কিন্তু এত ভুল দেখলাম, আর এরকম স্পষ্টভাবে কেউ ভুল দেখে? সেই দিন রাত 10টার দিকে দরজায় ঘন ঘন বেলের আওয়াজ আর ধাক্কা শুনে দরজা খুলে দেখি মাসিমা উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। আমাকে দেখেই হাউমাউ করে বললেন, দেখো না বাবা, তোমার মেসোমশার বুকে খুব ব্যথা করছে, কিন্তু উনি যে ওষুধটা খান সেটা শেষ হয়ে গেছে। ডাক্তারকে কল করেছি, কিন্তু উনি ওষুধটা দিতে বললেন এক্ষুনি। তোমার কাছে আছে? আছে বাবা, থাকলে দেখো না। উনি আর কথা না শেষ করে মাসিমা কাঁদতে লাগলেন হাউ হাউ করে। বিনিতা তাড়াতাড়ি আমার পাশ দিয়ে সত্যেনবাবুদের ফ্ল্যাটের দিকে দৌড়লো। আমি বললাম, মাসিমা আমার কাছে তো নেই, তবে আমি দেখছি মাসিমা, আমি দেখছি, এক্ষুনি নিয়ে আসছি। আপনি মেসোমশার কাছে যান, কিছুতেই ওকে ঘুমোতে দেবেন না এখন, প্লিজ। আমাদের কমপ্লেক্সের বাইরে মূল প্রবেশপথের ঠিক উল্টো দিকে বহুকালের একটি বড় শিরীষ গাছ, তার পাশে একটা শ্যাওলা আর পানা ভর্তি পুকুর, তারই পাশে 2-4টে দোকানের পরই একটা বড় ওষুধের দোকান রয়েছে। সেটা রাত 12টা পর্যন্ত খোলা থাকে। তারপরেও প্রয়োজন হলে ওষুধ পাওয়া যায়। সরবিট্রেট পেলামও, খুব দেরিও হয়নি। কিন্তু যখন এলাম তখন সব শেষ। সত্যেনবাবু বিছানায় শুয়েছিলেন, বুকের উপরে হাতটি, যন্ত্রণায় মুখের প্রতিটি ভাঁজ স্পষ্ট। মাসিমার আকুল ডাকে সাড়াও দিচ্ছিলেন না তিনি। কথা বলছো না কেন? বিনিতা পাথরের মতো শক্ত করে মাসিমার কাঁধ দুটো ধরেছিল। সেই অবস্থায় একবার আমার দিকে তাকালো। আমি ওর মুখের দিকে তাকাতে না পেরে মুখ ঘুরিয়ে নিলাম। সিন্ধুকের পরবর্তী অংশ আগামী সপ্তাহে। অনুষ্ঠান শুনে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন।